আমরা আজকে একটি দেখলাম, আপনারা সবাই দেখেছেন, তারা বলছে বাংলাদেশে যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে, যারা বোনেরা রয়েছে স্পেশালি, তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না। বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকেই যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন। তো যারা এরকম প্রোপাগান্ডা করে, আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই। এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে, নষ্ট করার চেষ্টা করে, আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি। আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, আজকে সেই তারিখ, যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে, ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে। আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলতে চাই, যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে, তাদের আগে নিজেদের ঠিক হতে হবে। তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের, অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি। তারা মসজিদগুলো ভেঙেছে, তারা মন্দিরগুলো ভেঙেছে, তারা মসজিদ ভেঙেছে, তারা মাদ্রাসা ভেঙেছে, তারা হিজাব পড়তে, হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে। এই কালচারগুলো যারা লালন করে, আমরা দেখেছি এই মোদির উত্থান কীভাবে হয়েছে, কিভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গর্ভধারিণী মাকে খুন করা হয়েছে, মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে। এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মসনদে বসে আছে, সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয়, আমরা খুবই সরি, আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত না। আরেকটা বিষয়, শেষ প্রশ্ন, সেটা হলো যে বৈষম্য বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের, এই আন্দোলন সারা বাংলাদেশে সবাইকে একত্রিত করেছে, এক কাতারে নিয়ে এসেছে একটা ইস্যুতে। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন, সারা দেশে যারা ছিলেন, অনেক জায়গায় আপনাদের কমিটি ঘোষিত হয়েছে। এই কমিটি গঠন বা কমিটি পুনর্গঠন কিছু কিছু জায়গায় আগে থেকে ডিক্লেয়ার করেছিল। এই কার্যক্রমগুলো আসলে কতটুকু? কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু এলাকায় সমন্বয়ক অনেকগুলো তারা অংশ হয়ে গেছেন, সবাই একসাথে আন্দোলন করেছেন, আমরা আবার বিভেদের সুরও দেখতে পাই। এই জায়গাগুলো আপনারা কিভাবে দেখছেন? আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে প্ল্যাটফর্মটা, এখানে বিভেদের সুযোগ নেই। বিভেদটা হয় যখন এই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে কেউ নিজের রাজনৈতিক মতাদর্শকে সামনে নিয়ে আসে, তখন এই জায়গায় বিভেদটি তৈরি হয়। কিন্তু আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি বাংলাদেশের ইতিহাসের সেই প্ল্যাটফর্ম হয়ে থাকবে যেই প্ল্যাটফর্ম জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশে গেড়ে বসা ফ্যাসিস্ট শক্তিকে দেশ থেকে ছেড়ে পালাতে বাধ্য করেছে, তাদেরকে পতন ঘটতে বাধ্য করেছে। আমরা মনে করি এটি সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রতীক, এবং এই প্ল্যাটফর্মে বিভাজনের সুযোগ নেই। পুরো বাংলাদেশে এই অভ্যুত্থানের স্পিরিটকে বাঁচিয়ে রাখতে, অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এবং ফ্যাসিস্ট বিরোধী শক্তি যারা, তাদের ঐক্যবদ্ধ থাকার একটি প্ল্যাটফর্ম হয়ে আমাদের এই প্ল্যাটফর্মটি থাকবে। পুরো বাংলাদেশে জেলা এবং উপজেলা পর্যায়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্ট্রাকচার সেটি হবে, এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অরাজনৈতিক প্ল্যাটফর্মটি ততদিন পর্যন্ত কার্যকর ওই জায়গাটিতে থাকবে যতদিন পর্যন্ত আমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের জায়গা থেকে লড়াই করে যাব। ভাই ছোট্ট একটি বিষয়, আপনি সব বিষয় নিয়ে কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। বাংলাদেশে যত গুজব ছড়ানো হয় এখন, প্রতিদিন প্রতি মুহূর্তে দুনিয়ার ভুইফোর অনলাইন থেকে শুরু করে মানহীন সাংবাদিকতার একটা প্রচলন শুরু হয়েছে। এতে করে কি হচ্ছে, পেশাদার যারা সাংবাদিক তারা আজকে তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে পাওনা, তাদের যে সম্মান, এটি থেকে বঞ্চিত হচ্ছে। তো এখন কি এই বাংলাদেশে গণমাধ্যমকে আরও শক্তিশালী করা এবং ভুইফোরদের উৎখাত, যেমন আমিও মাস্টার্স করে কিন্তু এই পেশায় এসেছি, তাহলে আমার সাথে একজন যে কোনো শিক্ষাগত যোগ্যতায় নাই, যে কোনো পেশায় কিছু করতে পারে না, সে আজকে সাংবাদিক হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে একটু আপনারা ভাববেন কিনা, বা আমাদের জন্য আপনারা কথা বলবেন কিনা? মানে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, এবং যেই বাংলাদেশে আমরা বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা প্রত্যাশা করি, সেই স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আমাদের গণমাধ্যম কর্মী ভাই বোনেরা রয়েছেন, তাদেরকে তাদের যে পেশাদারিত্বের যে জায়গা, সেই জায়গা ঠিক থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটি অসাধারণ কথা বলেছেন, সাংবাদিক ভাইদেরকে প্রশ্নবিদ্ধ করছে কিন্তু সাংবাদিক নামধারী কিছু
অপসাংবাদিক আসলে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের কারণে কারো হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে, স্মার্টফোন থাকে, তার কোনো পড়াশোনা থাকুক আর না থাকুক, তার ওই বিষয়ে কোনো যোগ্যতা থাকুক আর না থাকুক, কিংবা তার কোনো স্বীকৃতি থাকুক আর না থাকুক, একটি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়া সমস্যা নয়, আমাদের এই কথাগুলো প্রকাশ করাও সমস্যা নয়। সমস্যাটি হচ্ছে যখন কথার একটি নির্দিষ্ট অংশ প্রকাশ করা হয়, যেটি দিয়ে আমার সম্পূর্ণ যে বক্তব্য সেটি প্রকাশ পায় না, এবং এমন একটি ক্যাপশন দেওয়া হয় যেই ক্যাপশনটির ডিটেলস আসলে বাংলাদেশের 80% মানুষ পড়ে না। ওই একটি লাইন পড়ে যেটি ওইখানে হেডলাইন দেওয়া থাকে, এবং এটি এমনভাবে দেওয়া হয় যেটি আসলে প্রশ্নবিদ্ধ করে তোলে। আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই দুর্বলতার সুযোগ দিয়ে বা এই অপসাংবাদিকতার সুযোগ দিয়ে এখন কিছু নতুন করে গুজব লিগ তৈরি হয়েছে, কিছু বট লিগ তৈরি হয়েছে, কিছু সিআরআই লিগ তৈরি হয়েছে, যারা আসলে দেখবেন আমরা কোন একটি ফেসবুকে পোস্ট দেই, একটি কমেন্ট করি, আপনি প্রত্যেকটি ফেসবুক পোস্টে 50টা অ্যাপ্রক্সিমেট 50টা কমেন্ট পাবেন সেম। যেমন একটা কমেন্ট বলি, দেশটা কি সার্জিস হাসনাতের বাপের নাকি, তো এরকম অন্তত 50টা কমেন্ট পাবেন সব জায়গায়। এটা কিভাবে করা হয়? বটের মাধ্যমে সফটওয়্যার দিয়ে কমন কমেন্টগুলো সব পোস্টে করা হয় নির্দিষ্ট করে। তো এই সুযোগটি আসলে তখন আরও বেশি পায় যখন আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন কিছু তাদের এই নামটিকে অপব্যবহার করে অপসাংবাদিকতা করেন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই ক্ষেত্রে একটি কমিশন যেটি করা হয়েছে বা হবে বা যেটি কার্যকর হবে, সেখানে আমার মনে হয় গুরুত্বপূর্ণ কিছু ক্লাসিফিকেশন আনা প্রয়োজন, যে যারা কারা মূল ধারায় কাজ করে, তারা তাদের ওই শিক্ষাগত যোগ্যতাটুকু রয়েছে, এখানেও একটি প্যারামিটার থাকা উচিত। ওই প্রফেশনালিজমের জায়গায় কাদের ওই দক্ষতাটুকু রয়েছে, কাকে আমি সাংবাদিক বলবো, এটাও ইম্পর্টেন্ট। আমার সামনে ক্যামেরা ধরে একটি ভিডিও নিচ্ছে মানে সে সাংবাদিক হতে পারে না। তাহলে যে এটার পিছনে পড়াশোনা করছে, অভিজ্ঞতা রয়েছে, কিংবা এই যে ইথিক্যাল যে জায়গাগুলো রয়েছে, মিনিমাম যে ম্যানারগুলো রয়েছে, যারা এগুলোর শিক্ষাটা অর্জন করে, তাদেরকে তো সেই জায়গা থেকে আমরা ছোট করছি। সো আমার মনে এরকম কিছু প্যারামিটার নির্দিষ্ট করা উচিত এবং তাদেরকেই আসলে সাংবাদিক হিসেবে পরিচয় করানো উচিত, এবং তারা বাদ দিয়ে যারা রয়েছে তাদেরও অপকর্মের জন্য যেন আমাদের সত্যিকার যারা সাংবাদিক ভাই রয়েছে তারা আবার এভাবে বিভিন্ন দোষে দুষ্ট না হন। কারণ এটাই সত্যি কথা যে আমরা এই যে হলুদ সাংবাদিকতার কথা সারা জীবন ধরে শুনে আসলাম, এটা কিন্তু সব আমাদের যারা সাংবাদিক ভাই তারা করে না, সর্বোচ্চ 5% 10% মানুষ করে। কিন্তু এটার জন্য আমাদের অনেক সাংবাদিক ভাই আসলে এই জায়গায় একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে, এটা সত্যি কথা, সঠিক। এবং এই যে ইনফিরিয়রিটি একটা কাজ করে নিজেদের ভিতরে, এটা কিন্তু আমি যে বোল্ডনেস নিয়ে এগিয়ে যাব ওই জায়গায় একটা বাধা। তো আমরা মনে করি যে সব জায়গায় স্বচ্ছতা আসা প্রয়োজন, এবং মিডিয়া বা আমাদের সাংবাদিকতা এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই জায়গায় যেমন রাষ্ট্রের সহযোগিতা থাকা প্রয়োজন, প্রশাসন বা রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা থাকা প্রয়োজন, সাধারণ মানুষের সহযোগিতা থাকা প্রয়োজন, তেমনি আপনারা যারা এই পেশায় কাজ করছেন আমরা মনে করি আপনাদের বিবেকবোধ, মনুষ্যত্বের এই জায়গাটি এবং প্রফেশনালিজমের জায়গাটি অনেক ভালো থাকা প্রয়োজন। কারণ অনেকেই আসলে আমরা দেখি টাকার বিনিময়ে অথবা টাকা দ্বারা প্রভাবিত হয়ে সংবাদ করেন। আমরা দেখেছি বিশেষ করে গ্রাম পর্যায়ে বা জেলা পর্যায়ে এটার প্রভাবটা আরও বেশি, উপজেলা পর্যায়ে। সেই জায়গায় আপনাদের এই বিষয়ে ভয়েস রেইজ করা আরও বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই একসাথে কাজ করলে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাই। আর কষ্ট না দিন।